Good morning, everyone. Welcome to Achievers. This is an online session on modern history being presented by me, Aparajita Banerjee. So today we are going to discuss about the revolt of 1857. Revolt of 1857 কে সিপাহী বিদ্রোহ বলা হয়। Revolt of 1857 কে আমরা ফার্স্ট ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স হিসেবেও কনসিডার করে থাকি। ফার্স্ট ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স কেন বলছি? কারণ 1857 এর বেশ কয়েক বছর আগে থেকেই ব্রিটিশার্সরা আমাদের দেশে রুল করছিল। একটা সময়ের পরে ব্রিটিশার্সদের এগেইনস্টে ভারতীয়দের মনে অনেক অভিযোগ উঠতে শুরু করলো। সেই অভিমান এবং অভিযোগগুলো দিনের পর দিন চাপা থাকতে থাকতে সেটা ভূমিকা নিল রিভোল্ট অফ 1857 এর, মানে এই সিপাহী বিদ্রোহ। সেটা বিস্ফোরণ হলো থ্রু দিস রিভোল্ট অফ 1857। ওকে, তো এটাকে আমরা স্বাধীনতার প্রথম যুদ্ধ হিসেবেও কনসিডার করি। কাদের থেকে স্বাধীনতা? ব্রিটিশারদের থেকে। কারা স্বাধীনতা চেয়েছিল? ভারতীয়রা, ইন্ডিয়ানসরা। ওকে, নেক্সট দ্য রিজনস অফ দ্য রিভোল্ট। এই সিপাহী বিদ্রোহের কি কি কারণ ছিল? কারণ হিসেবে যেটা প্রথম আমরা দেখতে পাই সেটা হচ্ছে দ্য পলিসি অফ ডক্ট্রিন অফ ল্যাপস। যত প্রিন্সলি স্টেটস ছিল, প্রিন্সলি স্টেটস গুলোর যদি কোনো লিগ্যাল ইয়ার না থাকতো, মানে সেই রাজাদের যদি কোনো বংশধর না থাকতো, মানে নিজের ছেলে যদি না থাকতো, তখন ওরা অনেক সময় কি করতো? ছেলের দত্তক নিত, মানে দে ইউজ টু অ্যাডপ্ট সন্স। ওকে, কিন্তু ব্রিটিশাররা কি করলো? ওরা সেই দত্তক নেওয়া ছেলেদেরকে কনসিডারই করতো না টু বিকাম আ লিগ্যাল ইয়ার, মানে এই রাজার মৃত্যুর পর দত্তক নেওয়া ছেলে কোনো মতেই রাজার জায়গায় গিয়ে বসতে পারবে না, রাজত্ব তার হতে পারবে না। তো এই পলিসি আনলো ব্রিটিশাররা। অ্যাজ এ রেজাল্ট কি হলো? ব্রিটিশাররা সেই টেরিটরিগুলোকে, রাজাদের যে সেই টেরিটরিগুলোকে তারা আস্তে আস্তে অ্যানেক্স করতে থাকলো, কবজা করতে লাগলো এবং নিজেদের প্রতিপত্তি তারা বাড়াতে শুরু করলো এরকম করে। তো অ্যাজ এ রেজাল্ট প্রিন্সলি স্টেটস গুলোর মধ্যে একটা রাগ এবং অভিযোগ তাদের মধ্যে দেখা দিল যে দত্তক নেওয়া ছেলে আমার আছে, তো তাকে আমি কেন কনসিডার করব না, আপনি কেন কনসিডার করবেন না রাজা হিসেবে। ওকে, সো দিস ইজ ওয়ান অফ দ্য প্রাইমারি রিজনস অফ দ্য রিভোল্ট। নেক্সট, হেভি ট্যাক্সেশন অ্যান্ড ডিস্ট্রাকশন অফ ট্র্যাডিশনাল হ্যান্ডিক্রাফটস। ব্রিটিশাররা কি করতে লাগলো? যত ইন্ডিয়ান পিজেন্টস এবং আর্টিসানস ছিল তাদের যে বানানো হ্যান্ডিক্রাফট আইটেমস, মানে ইন্ডিয়ান হ্যান্ডিক্রাফট ইন্ডাস্ট্রিটাকে তারা পুরোপুরিভাবে ডিস্ট্রয় করতে শুরু করলো। তারা হ্যান্ডিক্রাফট মেকিংটাকে নেগলেক্ট করতো, ইগনোর করা স্টার্ট করলো। অ্যাজ এ রেজাল্ট অফ হুইচ পিজেন্টস এবং আর্টিসানসরা, ইন্ডিয়ান যারা ছিল, তারা আনএমপ্লয়েড হয়ে গেল, তারা নিজেদের কাজ হারিয়ে ফেললো। কাজ যদি না থাকে হাতে, তখন তারা তাদের জীবিকা নির্বাহ কি করে করবে? মানে তারা তাদের লাইভলিহুডের জন্য তখন কি করবে? ব্রিটিশাররা তাদেরকে অন্য কোনো এমপ্লয়মেন্টও দিল না, জাস্ট ডিস্ট্রয় করে দিল তাদের ইন্ডাস্ট্রিটা। দ্যাটস অল। ওকে, থার্ড রিজন, ইন্ট্রোডাকশন অফ এনফিল্ড রাইফেল গ্রিজড উইথ অ্যানিমাল ফ্যাট। এবার ব্রিটিশরা কি করতো? ব্রিটিশার্স যারা ছিল তাদের একটা ব্রিটিশ আর্মি তারা মেনটেন করতো এবং এই আর্মিতে ইন্ডিয়ান সোলজার্স অনেক পরিমাণে ছিল। তো এই ইন্ডিয়ান সোলজার্সদের মধ্যে হিন্দু মুসলিম মিক্সড ছিল। তখন তারা ব্রিটিশাররা একটা এনফিল্ড রাইফেল বলে একটা রাইফেল ইন্ট্রোডিউস করলো এবং একটা রিউমার আসলো যে এই এনফিল্ড রাইফেলের যে ক্যাট্রিজটা, সেটা যে পেপার দিয়ে র্যাপ করা থাকে সেটার মধ্যে অ্যানিমাল ফ্যাট আছে। অ্যাকচুয়ালি কি হতো?
এনফিল্ড রাইফেলে যখন লোড করতে হতো তখন সোলজারদের ক্যাট্রিজটাকে মুখ দিয়ে, তাদের মুখ লাগিয়ে সেটার পেপারটাকে খুলতে হতো, তারপরে লোডিং করা যেত। তো রিউমারটা আসলো যে ওই মুখ দিয়ে যে পেপারটা খুলবে সেই জায়গাটাতে অ্যানিমাল ফ্যাট মানে বিফ বা পর্কের ফ্যাট লাগানো ছিল। এটা কতটা সত্যি সেটা আমরা এখন কিছু বলতে পারি না, কিন্তু এরকম একটা কথা শোনা যাচ্ছিল। হিন্দুরা বিফ তারা মুখে দেবে না, মুসলিমরা পর্ক, তারা দিস ইজ এগেইনস্ট দেয়ার রিলিজিয়ন। তো এইটা একটা চাপা ক্ষোভ ইন্ডিয়ান সোলজার্সদের মধ্যে জন্ম নিল। নেক্সট, ডিসক্রিমিনেশন ইন স্যালারিজ অ্যান্ড প্রমোশনাল পলিসি। ব্রিটিশ আর্মির মধ্যে ব্রিটিশ এবং ইন্ডিয়ান সোলজার্স দুটো গ্রুপই ছিল। তো ব্রিটিশাররা যখন স্যালারি দিত তখন ইন্ডিয়ানদের সোলজারদের কম দিত এবং ব্রিটিশ সোলজারদেরকে বেশি দিত। এবং প্রমোশনাল পলিসিজেও তারা কি করতো, ডিসক্রিমিনেট করা শুরু করলো। মানে ব্রিটিশার যারা ছিল তাদেরকে হয়তো হায়ার খুব তাড়াতাড়ি প্রমোশন দিয়ে দিত, ইন্ডিয়ানদেরকে সেটা দিত না। নেক্সট, সোশ্যাল রিফর্মস বাই দ্য ব্রিটিশ। এবং ব্রিটিশাররা কি করলো, কিছু কিছু সোশ্যাল রিফর্মস আনলো ইন্ডিয়ান সোসাইটিতে, যেমন বিধবা বিবাহ, অ্যাবলিশন অফ সতী, সতী প্রথা যেটা চলতো সেটাকে তারা মুছে দেওয়ার চেষ্টা করলো। এই জিনিসগুলো ইন্ডিয়ান সোসাইটি খুব ভালোভাবে মেনে নিতে পারলো না। এখনকার দিনে দাঁড়িয়ে আমরা যদি দেখি তাহলে এই রিফর্মসগুলো আমরা এখন বলতে পারি যে হ্যাঁ, সেটা মহিলাদের জন্য খুবই ভালো একটা পদক্ষেপ নেওয়া হয়েছিল। কিন্তু সবাই ভাবো যে আজ থেকে এত বছর আগে, 1857-এরও আগের কথা এগুলো বলা হচ্ছে। রিভোল্টটা হয়েছিল 1857-এ, কিন্তু এই যে কাজগুলো এগুলো তো তারও আগে থেকে হয়ে আসছিল। তো অত বছর আগে ইন্ডিয়ান সোসাইটি অনেকটাই কনজারভেটিভ ছিল। তো তারা বিধবাদের আবার করে বিয়ে দিয়ে দেওয়া এবং সতী প্রথাকে অ্যাবলিশ করে দেওয়া এগুলো ঠিকভাবে মেনে নিতে পারছিল না। মোরওভার, খ্রিস্টান মিশনারিজরা ইন্ডিয়ান সোসাইটিতে তাদের যে এডুকেশন সিস্টেম, তারা যেভাবে চিন্তা ভাবনা করতো সেই সব আইডিয়াস, সেই সব নলেজ তারা প্রোপাগেট করা শুরু করলো। মানে তাদের নিজস্ব চিন্তা ভাবনা চেতনা তারা ইন্ডিয়ান সোসাইটিতে দেওয়া শুরু করছিল। তো এই খ্রিস্টান মিশনারিজের যে কালচার সেটাও ইন্ডিয়ান কালচারের থেকে অনেকটাই আলাদা ছিল। তো এই সব জিনিসগুলো ইন্ডিয়ানরা ভালো চোখে দেখছিল না। তো these were the reasons of the revolt, primary reasons of the revolt of 1857. Okay, moving to the next slide, outbreak. এবার কোনো একটা জায়গা থেকে আমাদের এই রিভোল্টের সূচনা হয়েছিল। সেটা কি, কোথা থেকে হয়েছিল? ওয়েস্ট বেঙ্গলে, তখন তো আর ওয়েস্ট বেঙ্গল ছিল না, তখন বেঙ্গল হিসেবেই সবটা ছিল। বেঙ্গলে ব্যারাকপুর বলে একটা জায়গা আছে, সেখানে মঙ্গল পান্ডে বলে একজন সোলজার, উনি কি করেছিলেন, উনি ওনার সিনিয়রকে ফায়ার করেছিলেন, সিনিয়রের ওপর গুলি চালিয়েছিলেন। কিছু একটা ঘটনা হয়েছিল তাদের মধ্যে, মতের অমিল হয়েছিল বা ওকে সে কিছু বলেছিল, এরকম কোনো একটা ঘটনার পরিপ্রেক্ষিতে মঙ্গল পান্ডে সহ্য না করতে পেরে সিনিয়রের ওপর গুলি চালিয়েছিল। ওইদিকে ইউপি, উত্তরপ্রদেশে সিপাই, যেটাকে মিউটিনি অফ সিপাই বলা হয়, তারা সারা মিরাট ইউপির একটা জায়গা যেরকম বললাম, সেখানে তারা স্প্রেড হতে থাকলো, তারা তাদের চলাচল স্টার্ট করে দিল এবং আস্তে আস্তে তারা উত্তরপ্রদেশের থেকে দেশের বিভিন্ন অন্য জায়গাতেও মুভমেন্ট করা শুরু করলো। মুভমেন্টের পেছনে কারণ ছিল, কারণটা ছিল তারা যাচ্ছিল দিল্লি, টুয়ার্ডস দিল্লি। মার্চ টু দিল্লি ওয়াজ দ্য স্লোগান। তারা একটা স্লোগান চালাচ্ছিল, সেটা ছিল মার্চ টু দিল্লি। ওয়াই দিল্লি? বিকজ দিল্লিতে বাহাদুর শাহ টু, লাস্ট মুঘল এম্পারার বাহাদুর শাহ টু, উনি দিল্লিতে থাকতেন এবং ভারতীয়রা তখন চাইছিল, যেহেতু ভারতবর্ষ ব্রিটিশারদের আসার আগে অবধি, মানে ইউরোপিয়ানসদের আসার আগে অবধি অনেক বছর মুঘল রুলের আন্ডারে ছিল, তো ইন্ডিয়ানরা এখনো চাইছিল যে সেই মুঘল
লাস্ট যে এম্পারার বাহাদুর শাহ টু, উনি তখনও জীবিত, ওনাকে আমরা আমাদের রাজা হিসেবে মানবো, আমরা ব্রিটিশারদেরকে রাজা বা আমাদের রুলার হিসেবে মানতে রাজি না। সেই জন্য সবাই টুয়ার্ডস দিল্লি যাওয়া শুরু করলো। ইউরোপিয়ানস ওয়ার কিল্ড। তো বিভিন্ন জায়গায়, ভারতবর্ষের বিভিন্ন জায়গায় ছোট ছোট ইনসিডেন্ট ঘটতে শুরু করলো, যে ব্রিটিশারদের ওপরে অ্যাটাক, ইউরোপিয়ানসদের ওপরে অ্যাটাক হতে থাকলো, ইউরোপিয়ানসরা মারা গেল, পুলিশ স্টেশনগুলোকে অ্যাটাক করা হলো, রেভিনিউ রেকর্ডসগুলোকে ডিস্ট্রয় করা হলো। রেভিনিউ রেকর্ডসগুলোকে ডিস্ট্রয় করা হচ্ছিল। রেভিনিউ রেকর্ডস কেন ডিস্ট্রয় করা হচ্ছিল? বিকজ ব্রিটিশাররা খুব হেভি ট্যাক্স লেভি করতো ইন্ডিয়ানদের ওপরে, মানে খুব হেভি ট্যাক্স ডিমান্ড করতো ফ্রম দ্য ইন্ডিয়ানস, which was hard to pay, very hard to pay for the Indians. তো সেগুলোর রেকর্ড তো তারা ব্রিটিশাররা মেনটেন করতো। তো ইন্ডিয়ানরা ভাবলো যে আমরা এবার এই রেকর্ডই রাখবো না, যাতে কোনো নেক্সট টাইম আমাদের থেকে কোনো ট্যাক্সের কোনো ব্যাপারই না থাকে, ওকে, আমাদের যাতে আর কষ্ট করে ট্যাক্স দিতে না হয়। সো এইখানে আমরা দেখতে পাই প্রাইমারি লোকেশনস যেখানে কিছু কিছু ইনসিডেন্ট হয়েছিল। এবার এই রিভোল্টের ফলে কি হলো? ট্রান্সফার অফ পাওয়ার ফ্রম ইস্ট ইন্ডিয়া কোম্পানি টু দ্য ব্রিটিশ ক্রাউন। এতদিন অবধি ভারতবর্ষে যাদের রুল ছিল, দ্যাট ওয়াজ দ্য ইস্ট ইন্ডিয়া কোম্পানি। তো ভারতবর্ষে এরকম একটা চাঞ্চল্যকর পরিস্থিতি হওয়ার কারণে ব্রিটিশ ক্রাউন, মানে ব্রিটিশ যে আলটিমেট অথরিটি, তারা কি ডিসাইড করলো যে না, ভারতবর্ষকে ইস্ট ইন্ডিয়া কোম্পানি আর ভালোভাবে চালাতে পারছে না। ইস্ট ইন্ডিয়া কোম্পানি ওয়াজ নাথিং বাট এ রিপ্রেজেন্টেটিভ অফ দ্য ব্রিটিশ ক্রাউন, ওকে। তো ব্রিটিশ ক্রাউন মনে করলো যে না, ইস্ট ইন্ডিয়া কোম্পানি চালাতে পারছে না, এবার উই শুড টেক ওভার দ্য পাওয়ার ফ্রম দ্য ইস্ট ইন্ডিয়া কোম্পানি টু আওয়ার ওন হ্যান্ডস। তো ট্রান্সফার অফ পাওয়ার হয়ে গেল টু দ্য ব্রিটিশ ক্রাউন। এবার ব্রিটিশাররা কি করলো? গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1858 বলে একটি অ্যাক্ট ইন্ট্রোডিউস করলো, এবং ডক্ট্রিন অফ ল্যাপস যে পলিসিটা চালানো হচ্ছিল সেটাকে উইথড্র করলো, ওকে, যে এখন থেকে আর ডক্ট্রিন অফ ল্যাপসের কোনো পলিসি আমরা চালাবো না, প্রিন্সলি স্টেটস গুলো নিজেদের মতো করেই চলবে। রাজা মারা যাওয়ার পরে সেই রাজার যদি কোনো নিজের ছেলে নাও থাকে, কোনো অ্যাডপ্টেড সান থাকে, তাকে বংশধর হিসেবে কনসিডার করা হবে, এবং সেই টেরিটরিগুলোকে ব্রিটিশাররা আর নিজেদের দখলে নেবে না। এবার কজেস অফ ফেলিয়ার, কি কারণে এই রিভোল্ট অফ 1857, এত কিছু হওয়ার পরেও ব্রিটিশারদেরকে আমরা তাড়াতে পারলাম না, ওকে। তো তাড়াতে পারলাম না ঠিকই, প্রথমে দেখি যে কি কারণে পারলাম না। প্রথম ছিল যে সব প্রিন্সলি স্টেটস, অনেক তো ছোট ছোট প্রিন্সলি স্টেটস ছিল ইন্ডিয়াতে, সব প্রিন্সলি স্টেটস গুলোই কিন্তু রিভোল্টটাকে সাপোর্ট করেনি। কিছু কিছু এমন স্টেটস ছিল যারা ব্রিটিশারদেরকে সাপোর্ট করছিল, ওকে। ল্যাক অফ কোঅর্ডিনেশন অ্যামং দ্য রিবেলস, যারা এই বিদ্রোহটা করছিল তাদের মধ্যে সেরকম কোঅর্ডিনেশন ছিল না। কোঅর্ডিনেশন মানে তখনকার দিনে তো আর হোয়াটসঅ্যাপ ছিল না, ফোন ছিল না, যে আমি এখান থেকে ফোন করে বলে দিলাম যে এই তুই ওইখানে থাক, তুই ওয়েস্ট সাইডে থাক, আমি ইস্ট সাইডে আছি, তুই ওইখান থেকে অ্যাটাক করবি, আমি এখান থেকে অ্যাটাক করব। নো, এরকম কোনো সিস্টেম ছিল না। তো কোঅর্ডিনেট করবে কি করে? একজন একজনকে, সেম টিম যখন আমরা দুজন, উই নিড টু কোঅর্ডিনেট টু অ্যাক্ট এগেইনস্ট আর এনিমি, isn't it? সো সেই কোঅর্ডিনেশনটা যেহেতু আমাদের দুজনের মধ্যে হচ্ছিল না, তো আমরা দুজনেই ইস্ট থেকে অ্যাটাক করার চেষ্টা করছিলাম, অ্যান্ড তখন কি হচ্ছিল, ওয়েস্ট সাইডটা পুরো আনগার্ডেড থাকতো, এবং ব্রিটিশাররা ইজিলি ইন্ডিয়ান সোলজারদেরকে বা যারা ছিল, যারাই রিভোল্ট করছিল, তাদেরকে ওভারপাওয়ার করে নিতে পারছিল। One thing to remember is the revolt of 1857 mainly সোলজাররাই করেছিল, কিন্তু এতে কিন্তু ইন্ডিয়ান সোসাইটির লোয়ার ক্লাস, মিডল ক্লাস এবং আপার ক্লাস, সব ক্লাসেরই লোকেরা, কমন পিপলও এর মধ্যে ইনভলভ ছিল। তারাও যথেষ্ট পরিমাণে এই রিভোল্টের পার্ট ছিল। নেক্সট হচ্ছে ল্যাক অফ লিডারশিপ, মানে কোনো একজন লিডার ছিল না হু উইল ডাইরেক্ট যে ইয়েস ইউ ডু দিস
and you do that. তো নিজেরা নিজেরা যে আমরা যখন একটা গ্রুপ হিসেবে কাজ করব, we need a leader to direct us properly, isn't it? সো এখানে কি হয়েছিল, কোনো লিডার ছিল না যে কিনা আমাদেরকে ঠিকভাবে গাইড করতে পারবে। ল্যাক অফ মিলিটারি ইকুইপমেন্টস, এবার রিবেল যারা মানে যারা বিদ্রোহ করছিল তাদের কাছে খুব অ্যাডভান্সড কোনো ওয়েপন্স ছিল না, যে খুব ভালো টেকনোলজি তাদের কাছে ছিল না। তারা তাদের নিজস্ব ভাবে যা যতটুকু জোগাড় যন্ত্র করতে পেরেছিল, লাঠি, ছোটখাটো তরোয়াল, ঢাল, সেগুলো দুষ্প্রাপ্যই ছিল। কমন ম্যানের কাছে তরোয়াল কোত্থেকে আসবে? তো তারা লাঠি দিয়ে হয়তো বা ছোটখাটো কোনো জিনিস দিয়ে তারা রিভোল্ট করা স্টার্ট করেছিল। তো এই ল্যাক অফ মিলিটারি ইকুইপমেন্ট ওয়াজ অলসো ওয়ান অফ দ্য রিজনস যার জন্যে আমাদের এই রিভোল্ট অফ 1857টা ফেলিয়ার হয়েছিল। নেক্সট, ইম্পর্টেন্ট পার্সোনালিটিস ডিউরিং দ্য রিভোল্ট অফ 1857। এবার এই রিভোল্ট অফ 1857 এর ইম্পর্টেন্ট পার্সোনালিটিস এর মধ্যে আমরা দেখতে পাই দিল্লিতে বাহাদুর শাহ টু অ্যান্ড জেনারেল বখত খান, লখনৌতে বেগম হজরত মহল, বিরকিস কাদির, আহমেদুল্লাহ, কানপুরে, which is in UP, Lucknow is also in UP, I forgot to mention. Okay, Kanpure, Nana Sahib, Rao Sahib, Tatia Tope, Azimullah Khan, Farrukhabad, again in UP, Tafzal Hassan Khan, Jhansi te we all know Rani Lakshmi Bai, Jhansi is also in Uttar Pradesh, Bihare, Kunwar Singh, Amar Singh, Rajasthane, Jaydayal Singh and Hardayal Singh, Assame, Kandapareshwar Singh, Maniram Datta Barua, and Orissate, Surendra Shahi and Ujjwal Shahi. These are the names of some of the important personalities of the revolt of 1857. Thank you all for the support. So for more detailed videos, এরকম আরো যদি তোমরা ভিডিও দেখতে চাও তাহলে আমাদের অনলাইন ক্লাসেস আছে, তাতে তোমরা রেজিস্টার করো। Please register for our online classes by calling at the given number. Thank you so much. Have a nice day.